আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবার আমি যাত্রা শুরু করলাম ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে। আমার ফ্লাইটটা ছিল ঠিক ঈদের দিন। যাই হোক সকাল, সকাল রওনা করেছিলাম। যার ফলে ট্রাফিক একদম ছিল না বললেই চলে। আমাদের বাসা থেকে প্রায় ৩ টা ডাইরেকশনে এয়ারপোর্টে যাওয়া যায়। যেহেতু আমার ফ্লাইট ছিল এয়ারপোর্টে দিয়েই যেতে হবে তাহলে। আ আমার ফ্লাইটের শিডিউল ছিল অলমোস্ট ১০:৩০ এর দিকে। সো আমি খুব সকাল সকালই রওনা দিই মোটামুটি অলমোস্ট ৭টার দিকে। তো সেই দিন আমার অপশন ছিল রামপুরা কিংবা তেজগাঁও হয়ে তারপর মহাখালী দিয়ে ঢোকা। আর একটা অপশন ছিল আমাদের পূর্বাচল দিয়ে। তো আমি বাকি ২ টা অপশনকে বাদ দিয়ে পূর্বাচল দিয়ে আসি। কারণ যেহেতু ঈদের দিন, সো একটা ঈদগাহর জামাত কিংবা ঈদের নামাজ হওয়ার একটা প্রবণতা থাকে রোডঘাটে। সো পূর্বাচলকেই বেছে নিলাম। যাই হোক সকাল সকাল খুব মনোমুগ্ধকর পরিবেশে রওনা দিয়েছিলাম। সকাল থেকে আমি খুব একটু নার্ভাস ছিলাম। যদি বৃষ্টি হয়ে যায় সব পণ্ড হবে। কারণ হচ্ছে আমাদের দেশে আবার ঈদের দিনগুলাতে বৃষ্টি হওয়ার একটা খুব চল আছে। যাই হোক সবকিছু বাদ দিয়ে রওনা শুরু করলাম। সবকিছু ভালো মতোই চললো। সো কাহিনী যেটা হইছে, আমি উবারে আমার একটা ব্যাগ ফেলা আসছিলাম। সো দ্যাট আবার উবারকে কল করে নিয়ে আসছি এয়ারপোর্টে। উনি ততক্ষণে অনেক দূর চলে গেছিল। যাই হোক আমি ভাবছিলাম এয়ারপোর্টে ঢোকার পরে চেক ইন পর্যন্ত ইমিগ্রেশন যা যা কার্যাবলী আছে আপনাদেরকে একটা রিভিউ দিব বা একটা বিস্তারিত ভিডিও করব। কিন্তু সেটা আর হয় নাই। আমার ব্যাগ লস্ট হওয়ার ফলে আমি সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে পড়ে যাই। তারপর জলদি জলদি লাউঞ্জে চলে আসি, যেহেতু খাওয়া দাওয়া করা হয় নাই, অনেক ক্ষুধাও লাগছিল। সো ইয়াহ, এখান থেকে আবার আমি ভিডিও করা স্টার্ট করি। সো আমার ফ্লাইট ইনশাল্লাহ শুরু হবে প্রায় 10:30টার দিকে। সামান্য একটু ডিলে হবে যেহেতু আজকে ঈদের দিন। এখানে আমাদের নামাজের সুব্যবস্থা ছিল, ঈদের নামাজই। সো আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ হয়েছে। সো আমার ব্যাগও আমি পেয়ে গেছি। আরেকটা কথা, এখানে হচ্ছে অনেক ব্যাংকের লাউঞ্জ আছে, আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা অ্যাক্সেস নিতে পারবেন। আমি ইভিএলএ লাউঞ্জের অ্যাক্সেস নিয়েছিলাম। কাস্টেরও তার কেউ নেই, সম্পূর্ণ আমার এগুলা। আজকে একলা একলা এনজয় করবো, শুয়ে বসে যেতে পারবো। সো প্রিমিয়াম ইকোনমি হিসেবে ভালোই লেগ স্পেস, আমার মতো মানুষের জন্য পারফেক্ট। এখানে ট্রে রয়েছে, মোটামুটি ভালো স্পেস সমৃদ্ধ ট্রে বলা যায়। এদের ম্যানুয়াল, কিছু সেফটি ব্যাগ, কিছু ম্যাগাজিন এবং মিডিয়া প্লেব্যাকের জন্য রয়েছে ওদের নিজস্ব এন্টারটেনমেন্ট সিস্টেম। কিউআর কোড স্ক্যান করলেই এটা প্লে করা যাবে। অনবোর্ড ওয়াইফাই সুবিধা আছে প্রিমিয়াম ইকোনমিতে আর বিজনেস ক্লাসে। ইকোনমিতে কোনো ওয়াইফাই সুবিধা নাই। তো ফ্লাই করার পরে দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। সো প্লেন ছাড়ার পূর্বে আমাদেরকে একটা লেমন ওয়াটার দিয়ে গেল এয়ার ক্রু অ্যাটেন্ডেন্স, আর আমাদের মেনু কার্ড প্রোভাইড করলো প্রিমিয়াম ইকোনমির জন্য। ভালোই মেনু অপশন দেখলাম, তবে এগুলার মধ্যে বোধহয় আমি রোস্টেড স্কোয়াশ অ্যান্ড স্টেকটার প্রতি যাব। আবার এখানে স্টারবাকস একটা ডেডিকেটেড কফিরও অপশন আছে, ডেজার্টেরও ভালো অপশন আছে। কেমন হয়। সো দেখতে দেখতে আমাদের ক্যাপ্টেন সাহেব ঘোষণা দিয়ে দিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিস্তারা এয়ারলাইন্সটি যাত্রা শুরু করবে দিল্লির উদ্দেশ্যে ঢাকা থেকে। তো যেই কথা সেই কাজ, একটু পরে আমরা টেক অফ করে ফেললাম। উপর থেকে ঢাকা শহর দেখতে খুব ভালোই লাগতেছিল। তিলোত্তমা ঢাকার ঈদের দিনের এই ফাঁকা ফাঁকা অবস্থা দেখতে খুব খারাপ লাগতেছিল বটে। তবে ভাই যেই জ্যাম জট সারা জীবন দেখে আসছি ঢাকা শহরের, সেই জ্যাম জট ঈদের দিন না দেখলে ভালোই লাগে। ২-৪ দিন না থাকলে আরো ভালো হয়। যেটা আমরা ঢাকা শহরবাসী অনেকে উপলব্ধি করতে পারি অসহনীয় জ্যাম জটের পর থেকে। অবশ্য সরকারের অনেকগুলা উন্নয়ন প্রকল্প নেওয়ার পর থেকে ঢাকা শহরের জ্যাম কিছুটা হইলেও কমছে। বিশেষ করে মেট্রো রেল আমাদের অনেক সময় সেভ করছে। সে যাই হোক, আমরা ধীরে ধীরে ঢাকা শহরকে পেছনে ফেলে রওনা করতেছি দিল্লির উদ্দেশ্যে। ইতিমধ্যে বোধহয় আপনারা দেখতে পারতেছেন ঢাকা শহরের যে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো কিভাবে নদী বিধৌত দেশকে ভাগ করে চারপাশে এত গিজ 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 বাড়ি ঘর,
দোকানপাট, কল-কারখানা, অফিস, আদালত কত কিছু। একটু পরেই প্লেনটা টার্ন নেয়। একটু টার্ন নেয়ার পর আমরা দিল্লির উদ্দেশ্যে মূলত মেইন যাত্রাটা শুরু করি। তো এবার আপনাদেরকে আমার প্লেনের টিকিটের ব্যাপারে কিছু ইনফরমেশন দেয়া যাক। আমি ভিস্তারা এয়ারলাইন্সের টিকিট কাটি। যদিও আমার এটা একটা ঘটিকা সফর ছিল বলা যায়। সো ইমিডিয়েট টিকিট কাটার ফলে আমার প্রায় ১৯ থেকে ২০,০০০ টাকার মতো লাগছিল। অলমোস্ট ১৯,৫০০ টাকার মতো। আমি বলবো আপনাদেরকে কার্ডে পেমেন্ট করতে। যদি কেউ এজেন্সি থেকে টিকিট নেন তাহলে আলাদা বিষয়। এজেন্সি প্রায় আপনার থেকে ১,০০০ থেকে ২,০০০ টাকার মতো বেশি রাখে। কার্ডে টিকিট কাটলে অনেক ডিসকাউন্ট অ্যাভেল করা যায়। যেমনটা ইভিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্রাক ইত্যাদি কার্ডের ব্যাংকে আপনি ভালো ছাড় পাবেন। হলো একটা পানির বোতল, একটা বাটার, ডেজার্ট হিসেবে ওয়ান কাইন্ড অফ ইটস ফ্রুট সালাদ, এটা একটা ডেজার্ট, পনির সামথিং বা কেক হবে হয়তো, আই ডোন্ট নো, ওয়ান বান, আর এটার মধ্যে নন ভেজ আইটেম। ওকে, লেটস ট্রাই, দেখি কেমন হয়। আপনাদেরকে আমি অবশ্যই রিভিউ দিব ভিস্তারার ফ্লাইটে কেমন খাওয়া দাওয়া করলাম। সো ভিস্তারা তাদের অনবোর্ডে স্টারবাকসের কফি সার্ভ করে, অনেকটা দেখতে এরকম, ভালোই লাগলো। তবে ওদের কফির চাইতে যে মিলটা সার্ভ করলো সেটা একদম জঘন্য ছিল। অ্যাটলিস্ট আমার পাশে যারা যাত্রী ছিল তাদেরটা বেশ ভালোই ছিল। তো খানিকক্ষণ বাদেই ইনশাল্লাহ আমরা ল্যান্ড করব দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দিল্লি শহর উপর থেকে অনেক সুন্দরই লাগতেছে, বিশেষ করে রাস্তাঘাটের যে নকশা, সুন্দর কিছু ব্রিজও দেখা যাইতেছে, হয়তো বা ক্যামেরা তো অত ক্লিয়ার না, তবে এখান থেকে একটা ভালো ভিউ পাইতেছে একটা ব্রিজের। মোস্ট প্রবাবলি এটা ঝুলন্ত ব্রিজ, ইয়েস, কনস্ট্রাকশন চলতেছে। এর যে রেল যোগাযোগ ব্যবস্থা সেগুলো দেখলে মাথা নষ্ট অবস্থা, পুরো ভারতের রেল কানেকশন অভূতপূর্ব। এখানে একটা স্টেডিয়াম দেখা যাইতেছে, এটা বোধহয় একটা ক্রিকেট স্টেডিয়াম, ইয়েস ক্রিকেট স্টেডিয়াম, আপনারা বোধহয় ক্যামেরাতে দেখতেছেন। টার্ফও আছে, ও না ফুটবল স্টেডিয়াম, মাই ব্যাড। এবার খুব সুন্দর একটা ভিউ পুরো দিল্লি শহরের ওই জায়গাটা। তবে এই জায়গাটা আমাদের ঢাকা শহরের মতোই ঘিঞ্জি, আর এই জায়গাটা হচ্ছে পারফেক্ট সাজানো গোছানো। তো রানওয়ে দেখা যেতেছে, খুব শীঘ্রই আমরা ল্যান্ড করব সব যদি ঠিক থাকে। এটা কি তাজমহলের মতো দেখা যায়, বাট তাজমহল না, আই এম প্রিটি শিওর। ইয়েস, দেয়ার ইট ইজ, ইটস নট তাজমহল। আজকের দিনটা খুবই ব্রাইট, সো ভালো ভিউ পাওয়ার জন্য আজকের দিনটা টোটালি পারফেক্ট। We are descending, yes, we are descending fast. বলে রাখা ভালো, আকাশে ভালোই টার্বুলেন্স ছিল আজকে, জানি না কেন কিন্তু ছিল। এত সুন্দর একটা ব্রাইট ডে, তাও টার্বুলেন্স ছিল ভালোই। স্পেশালি আমাদের যখন মিল সার্ভ করা হয়েছিল তখন প্রচুর কাঁপাকাঁপি করছিল। দেয়ার ইট ইজ, আমরা রানওয়ে দিয়ে এখন নেমে যাইতেছি। ওয়াও, এখানে কিছু জেট বিমানও রয়েছে, দারুণ, ইন্ডিয়ান আর্মিদের। নাইস ল্যান্ডিং। যদি একটু বাম্পি ল্যান্ডিং মনে হইলো আমার কাছে, ভালোই। তো ইমিগ্রেশন ক্রস করার পর আবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই আমরা চলে আসলাম টার্মিনাল 3-তে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের। সো এখন আমার টার্গেট হচ্ছে ফার্স্টেই ইমিগ্রেশনটা কমপ্লিট করা, তারপর ডলার এক্সচেঞ্জ কিংবা কার্ডের সাহায্যে আমি রুপি উইথড্র করে মন মতো হোটেলে যাওয়া। দেখা হচ্ছে ইমিগ্রেশনের পর। সো ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমার ব্যাগেজ ক্লেম করলাম, ব্যাগেজ ক্লেম করে বের হয়ে যাই
কোন জায়গায় ভালো মানি রেট পাওয়া যাচ্ছে। আমি অবশ্য বাংলা টাকা আর ইউএসডি সাথে আমার কার্ড নিয়ে আসছিলাম। কার্ড আনছিলাম প্রায় ২-৩টা ব্যাংকের। যেই ব্যাংকে ভালো রেট পাই ভাবছিলাম সেটা থেকে উইথড্র করব। কিন্তু আনফরচুনেটলি এয়ারপোর্টে তেমন একটা ভালো রেট পেলাম না কোনো ব্যাংকের কার্ডই। তবে বিশেষত আমি বলবো আপনি যদি ইউএসডি নিয়ে আসেন দেশ থেকে তাহলে সবচেয়ে বেটার হয়। তবে আমাদের দেশে বর্তমানে যেহেতু ডলারের অনেক ক্রাইসিস চলতেছে, সো আপনারা বোধহয় পাবেন না। আর বর্তমানে ডলার রেট অনেক বেশিও বলা যায়। আমি অনেক দূর খুঁজে তারপর ফকিরাপুল থেকে মতিঝিল থেকে মোটামুটি প্রায় ৩০০ ইউএসডির মতো কালেক্ট করছিলাম। তো আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যে দিল্লিতে মোটামুটি আপনি তেমন কোনো বাংলা টাকা ভাঙানোর অপশন পাবেন না। যদি না আপনি পাহাড়গঞ্জ নামের একটা জায়গা আছে দিল্লির, আপনি যদি সেখানে না যান। দিল্লি এয়ারপোর্ট থেকে কম বেশি প্রায় ১৭ থেকে ২০ কিলোমিটার দূরে। আমার ঠিক খেয়াল নাই বা একটু কম বেশি হইতে পারে। যাই হোক আমি এখান থেকে চলে যাই পাহাড়গঞ্জ। মূলত আমার ইউএসডি ভাঙানোর প্রয়োজন ছিল। সো পাহাড়গঞ্জে মূলত ইউএসডিরও ভালো একটা রেট পাবেন। সো আমি পাহাড়গঞ্জ চলে যাই। মাত্র মনে হইতেছে মরুভূমিতে এসে পড়ছি, এতটা গরম এই জায়গায় বলার বাহিরে। আমি আশা করিনি এত গরম হইব। প্রায় 40-এর কাছাকাছি আজকে তাপমাত্রা। এখানে বের হইতে ইচ্ছা করতেছে না, অলরেডি বাইরে হয়েছি, তাও রোডে গেলে না জানি কি হয় আমার অবস্থা। আমি এমনিতে অনেক ঘামাই। এখন দেখার বিষয় রোডে কি অবস্থা হয় তাপমাত্রার। এয়ারপোর্ট থেকে কোনো হ্যাসেল ছাড়াই বাইর হয়েছি কোনো জায়গাতেই। আমাদের ঢাকা এয়ারপোর্টও, আমাদের এখানকার দিল্লি এয়ারপোর্টও খুব স্মুথ ছিল। সো অল ইন অল, সো ফার সো গুড। তো আমি যেটা করলাম এখান থেকে পাহাড়গঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আমার কাছে অনেকগুলো অপশন ছিল, যেমন মেট্রো, প্রাইভেট ট্যাক্সি কিংবা উবার। এদের এখানে আরও একটা সার্ভিস আছে উবারের মতো, আমাদের দেশে যেমন পাঠাও আছে, এদের এখানে এরকম সার্ভিস রয়েছে। আপনার যেটা প্রেফারেন্স মনে হবে আপনি সেটা নিয়ে চলে যাবেন। যদি ব্যাগেজ বেশি থাকে তাহলে আপনারা উবার নেবেন, এটাই সবচেয়ে ভালো হয় আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। আমার যেহেতু ডলার চেঞ্জ করার প্রয়োজন ছিল, তো আমি ভালো রেটের আশায় পাহাড়গঞ্জ যাই। সো আমি একটা ট্যাক্সি বুক করে নিই, যদিও আমার কাছে ব্যাগেজ কম ছিল। সো কাহিনী যেটা হয়েছে, পাহাড়গঞ্জ আসার পরে চট জলদি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি আর একটা হোটেল ভাড়া নিয়ে নিই। যেহেতু আমি সোলো ট্রাভেলার ছিলাম, একটা সিঙ্গেল কোনো রকম হোটেল ভাড়া নিয়ে আমি থেকে যাই আজকে। আর বিকালের দিনটা আমি কাটিয়ে দেই দিল্লির আশপাশের কিছু ঐতিহাসিক জায়গায়। যদিও বেশিরভাগ জায়গাগুলোয় আমি এক্সপ্লোর করতে পারিনি যেহেতু আজকে ঈদের দিন ছিল। যাই হোক সেগুলো আরেক দিন আরেকটা এপিসোডে আসবে। আর এই জায়গাতেই মানি এক্সচেঞ্জ রেটটাও এদিকেই বেশ ভালো কম্পেয়ার টু মহিপালপুর, যেটা আপনার কি বলবো, এয়ারপোর্ট থেকে খুবই কাছে, কিন্তু মানি এক্সচেঞ্জ রেটটা খুবই কম দেয়। তো এই জায়গায় আসলে আপনারা অবশ্যই ভালো একটা রেট পাবেন। আর এই জায়গাটা ভালোই জমজমাট। এখন রাত অলমোস্ট 8:30, তবুও এখনও জমজমাট। মনে হয় সারা রাত এমনই থাকে, কে জানে, আই ডোন্ট নো। ভালোই বিদেশিও আছে এদিকে। এই তো জমজমাট একটা প্লেস বলা যায়।